হয়েছে, নাগরিক স্বাধীনতা খর্ব হয়েছে। ভোট দেওয়ার ধন্যবাদ। আমাদের বামফ্রন্টের 23 বিধানসভা নির্বাচনের আমরা নির্বাচনী ইস্তাহার প্রকাশ করার জন্য আপনাদের অনুরোধ ডেকেছি। এখানে প্রথমে এই ইস্তাহার আমাদের বামফ্রন্টের 23 বিধানসভা নির্বাচনের আমরা নির্বাচনী ইস্তাহার প্রকাশ করার জন্য আপনাদের অনুরোধ ডেকেছি। এখানে প্রথমে এই ইস্তাহারটা আপনাদেরকে প্রকাশ করব, তারপরে এই ইস্তাহার সম্পর্কে দু চার কথা আমরা বলবো। এই হচ্ছে আমাদের ইস্তাহার। হচ্ছে আমাদের ঠিক আছে, ঠিক, ওকে। আপনারা জানেন যে একটা দুর্বিষহ অবস্থার মধ্যে ত্রিপুরা রাজ্য আমাদের চলতে হচ্ছে। বিজেপি আইপিএফটি সরকার ত্রিপুরায় ক্ষমতা আসার পরে একদলীয় স্বৈরশাসন চলছে, যাকে আমরা আমাদের ভাষায় ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাস এটা চলছে। এটা ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। গণতন্ত্র এখানে নেই, ধ্বংস হয়ে গেছে। নাগরিকদের যে স্বাধীনতা সংবিধানে অধিকার দেওয়া হয়েছে, নাগরিক স্বাধীনতা খর্ব হয়েছে। ভোট দেওয়ার অধিকার নাগরিকদের জোর করে ছিনিয়ে নিয়েছে। এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে। এর থেকে বাদ যায়নি সংবাদ মাধ্যম, এর থেকে বাদ যায়নি অন্যরাও। গণতন্ত্রের যে সমস্ত স্তম্ভগুলো আছে কেউ বাদ যায়নি। এমনকি একটা ধর্মনিরপেক্ষ দেশে বিভিন্ন ধর্ম এবং বর্ণের মানুষ তাদের যে ধর্মাচরণ দারুণ থ্রেট, ধমকের মধ্যে আছে তারা। আমাদের এর বাইরে উপজাতি এলাকা যে স্বশাসিত জেলা পরিষদ, এই জেলা পরিষদকে বাস্তবে অকেজো করে রেখে টাকা পয়সা সমস্ত কিছুতে শুকিয়ে মারবার জন্য এই সরকার চেষ্টা করছে। ত্রিপুরা সবচেয়ে বেশি ক্ষতি করছে আমাদের আগামী প্রজন্মকে। ত্রিপুরাকে নেশায় ডুবিয়ে দিয়ে আগামী প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে। এরকম একটি অবস্থার মধ্যে স্বাভাবিক কারণেই আমাদের সামাজিক নৈতিক অধঃপতন এই সুশাসনের যুগে দারুণভাবে বেড়েছে। অপরাধে ত্রিপুরায় এখন উত্তর পূর্বাঞ্চলের মধ্যে শীর্ষস্থানে চলে গেছে। বিশেষ করে মা বোনদের উপরে যেই অত্যাচার বা আক্রমণ হচ্ছে, সে আক্রমণে ত্রিপুরা আজকে সামনের দিকে চলে যাচ্ছে। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে বিজেপি সরকার ক্ষমতা আসবার সময়তে 2018 সালে ভিশন ডকুমেন্ট, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় আপনার বিদেশমন্ত্রী, অর্থমন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা এমন কেউ বাদ যাননি যারা এসছেন এবং ভিশন ডকুমেন্ট প্রকাশ করেছেন। কিন্তু এই ভিশন ডকুমেন্টের পরে এখন এটা মানুষের কাছে এটা পরিষ্কার জুমলা। এই জুমলা পার্টিকুলার শব্দটা আমাদের দেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, তৎকালীন সময়ে বিজেপি দলের সভাপতিরই বলা, ইয়ে তো জুমলা থা। তো এইরকম যে মিথ্যা প্রতিশ্রুতি, এই মিথ্যা প্রতিশ্রুতি প্রহসন এবং ত্রিপুরার মানুষের কাছে পরিষ্কার। এর ফলে কি হয়েছে, মানুষের জনজীবনের মধ্যে দুর্বিষহ অবস্থা তৈরি হয়েছে। মানুষের কাঁধে বোঝা চেপেছে। আপনারা জানেন যে
গতকাল 1 তারিখ আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করেছেন, যাতে আরেক দফা মানুষের উপরে দারুণভাবে ট্যাক্স ইত্যাদি বাড়বে। আমাদের দেশে মন্দা চলছে, এই মন্দার কথা ওরা স্বীকার করছে না। এই বাজেট যদি পাশ হয় এবং পাশ করিয়ে নেবে, তাহলে পরে ঘোরতর অর্থনৈতিক সংকটের মধ্যে আমাদের দেশ পড়বে, রাজ্য তার থেকে বাদ থাকবে না। আমাদের এখানে কর্মসংস্থান একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই কর্মসংস্থানের যে ক্ষেত্রগুলো আমাদের এখানে আছে, কৃষি সংক্রান্ত বিষয়, ছোট মাঝারি শিল্প প্রতিষ্ঠান, এগুলো দারুণভাবে আক্রান্ত, যার ফলে ত্রিপুরার অর্থনীতি ধ্বংসের কিনারায় নেমে গেছে। আপনাদের যে বন্ধুরা আছে ভিতরে গ্রামে, সেখানে খোঁজ দিলে জানতে পারবেন যে অর্ধাহার অনাহার চলছে, খেতে পাচ্ছে না, কারণ কাজ নেই। রেগার টাকা ফেরত যাচ্ছে, রেগার টাকা পাচ্ছে না শ্রমিকরা কাজ করার পরেও, এবং সেখানে রেগার টাকা ফেরত দিচ্ছে। এবছর এই অর্থনৈতিক বাজেটে রেগায় টাকা আরও কমিয়ে দেওয়া হয়েছে। এরকম একটি অবস্থার মধ্যে আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এগুলো কোনোটিতেই কোনো নিয়োগ নেই, অথচ ছাত্রছাত্রীর সংখ্যা স্বাভাবিক নিয়মেই বাড়বে। সরকারের যে নিয়োগ, বেকার ছেলে মেয়েদের নিয়োগ প্রায় বন্ধ। যা সামান্য নিয়োগ হয়েছে, সেই নিয়োগগুলো হচ্ছে অনিয়মিত নিয়োগ, শূন্য পদ দিন দিন বাড়ছে। শিক্ষক কর্মচারীদের যে গণতান্ত্রিক অধিকার, ট্রেড ইউনিয়ন অধিকার, শ্রমিকদের যে ট্রেড ইউনিয়ন অধিকার, সেই অধিকারগুলো কেড়ে নিচ্ছে। এবং শাসক দলের আশ্রিত দুর্বৃত্তরা, এরা শুধুমাত্র মানুষের মারপিট করছে তা নয়, এরা লোপাট করছে। ত্রিপুরা একটি লুট বাণিজ্যে পরিণত হয়েছে। বিভিন্ন জায়গাতে একটি ছোট্ট অংশের বিজেপি নেতা এবং কর্মী, তারা লুট বাণিজ্য আরম্ভ করেছে, এবং সমস্ত ব্যবসা বাণিজ্য বহিরাজ্যের ব্যবসায়ীরা এখন সমস্ত কিছু এখানে চালাচ্ছে। এইরকম একটি অবস্থার মধ্যে এই বিজেপি আইপিএফটি জোট সরকার, এরা ত্রিপুরাকে ধ্বংসের মুখে নিয়ে গেছে, এবং মানুষ চাইছে এর থেকে পরিত্রাণ পেতে চায়। এই পরিত্রাণ পাওয়ার জন্যই আমরা বিকল্প সরকার গঠনের জন্য আমরা আহ্বান জানিয়েছি। একথা আপনারা জানেন যে আমরা বামপন্থী দলগুলো, 4টি দল এবং কংগ্রেস দল, আমরা একসাথে মিলে আসন সমঝোতা করে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, এবং আমরা নিশ্চিত যে এই নির্বাচনে এই সরকার গঠিত হবে বামফ্রন্ট এবং কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে। এখানে সরকার গঠিত হবে, বিজেপি গোহারা হারবে, এটার জন্য আতঙ্কিত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরাও তারা আজকে শঙ্কিত। এই জন্যই এখন একটা যাত্রা আরম্ভ করেছে। কি জানি যাত্রাটার নাম, সুশাসন না কি, বিশ্বাস যাত্রা, জনবিশ্বাস যাত্রা। কেন অবিশ্বাসের পাত্র হলেন? কেন অবিশ্বাসের পাত্র হলেই তো বিশ্বাস তৈরি করতে হয়। এরা অবিশ্বাসের পাত্র হয়ে গেছে ত্রিপুরার মানুষের কাছে। এই ক্ষেত্রে আমাদের নির্বাচনী যে ইস্তাহার, সেই ইস্তাহারে আমরা সুস্পষ্ট ভাষায় আমাদের রাজ্যের আপামর জনসমষ্টির তাদের যে সমস্যাগুলো নিরসন করতে একটা রাজ্য সরকার যে ভূমিকা নিতে পারে, যে কাজটুকু করতে পারে, তা আমরা উল্লেখ করার চেষ্টা করেছি। প্রথমেই হচ্ছে গণতন্ত্রের এবং নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়া, নির্বিঘ্নে যেন মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তার রাজনৈতিক মতামত প্রয়োগ করতে পারে, রাজ্যে যাতে আইনের শাসন চালু হয়। আমাদের রাজ্যের বিভিন্ন ধর্মবর্ণের মানুষ, তারা যেন স্বাধীনভাবে এই ধর্মনিরপেক্ষ দেশে ত্রিপুরাতে তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারেন, আচার অনুষ্ঠান ইত্যাদি
পালন করতে পারেন। গত 5 বছরে আমাদের রাজ্যের জননির্বাচিত যে সংস্থাগুলো আছে, ইনক্লুডিং এডিসি, এখানে কোনো নির্বাচন হয়নি, নির্দিষ্ট সময়ে নির্বাচন হয়নি। এডিসি নির্বাচনও হাইকোর্টের হস্তক্ষেপে করতে হয়েছে। এডিসি এলাকায় ভিলেজ কমিটির নির্বাচন করা হয়নি এখনো। যেই সমস্ত নির্বাচিত সংস্থা ত্রিস্তরীয় অবস্থার মধ্যে শহর এবং গ্রামে, এগুলো নির্দিষ্ট সময়ে নির্বাচন করেনি এবং এই নির্বাচনগুলো সম্পূর্ণ প্রহসনে পরিণত হয়েছে। বামফ্রন্ট এই প্রতিশ্রুতি দিচ্ছে, বামফ্রন্ট সরকার ক্ষমতা আসলে পরে নির্বাচিত সংস্থাগুলো এরা স্বাধীনভাবে জনগণ নির্দিষ্ট সময়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবেন এবং তাদের হাতে ক্ষমতা বিকেন্দ্রীকরণের মধ্য দিয়ে এই সরকার, আমাদের সরকার কাজ করবে। আগামী যে সরকার হবে সেই সরকার কাজ করবে। সংবাদ মাধ্যমের এই সময়ের মধ্যে অন্তত 47টি ক্ষেত্রে ঘটনা ঘটেছে, হামলার ঘটনা ঘটেছে। সংবাদ মাধ্যম খবর প্রকাশ করতে পারছে না, পুড়িয়ে দেওয়া হচ্ছে। এটা আপনারা নিজেরা তার ভুক্তভোগী। সংবাদ মাধ্যম তারা স্বাধীনতা সুনিশ্চিত করবে, বামফ্রন্ট সরকার এটা সুনিশ্চিত করবে। মহিলাদের যে অধিকার মর্যাদা তাকে রক্ষা করার জন্য জিরো টলারেন্স নীতি আমরা গ্রহণ করব। সমস্ত আইনকে কঠোরভাবে আমরা প্রয়োগ করব। আমাদের রাজ্যের যে শ্রমিক এবং শ্রমজীবী অংশের মানুষরা আছেন, এই শ্রমজীবী মানুষের উপরে আমাদের গোটা দেশের সরকার একটা হুলিয়া জারি করেছে। আপনারা জানেন 4টি কোর্ট শ্রম আইন বাতিল করে 4টি কোর্ট করেছে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এই আইন ত্রিপুরায় বামফ্রন্ট সরকার গঠন করার পরে এই আইন কার্যকরী করা হবে না। কেন্দ্রীয় আইন, এই আইন এই রাজ্যে প্রয়োগ করা হবে না। এখানে মানুষের শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে মূল্য বৃদ্ধি ইত্যাদির কারণে। এর ফলে এই মূল্য বৃদ্ধি রোধ করার সঙ্গে সঙ্গে আমাদের সরবরাহ ব্যবস্থা, এই সরবরাহ ব্যবস্থা যেমন নিশ্চিত করব, তেমনিভাবে শ্রমিক কর্মচারীদের মজুরি এই দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে এদের মজুরিও তেমনিভাবে বৃদ্ধি করা হবে। বিরাট অংশের নিঃস্ব মানুষ আছেন চা বাগানগুলোতে, যাদের বাসস্থান নাই, মজুরি বৃদ্ধি হয় না, পানীয় জলের সমস্যা আছে, বিদ্যুৎ নেই তাদের। এগুলোর ব্যবস্থা করতে বামফ্রন্ট বদ্ধপরিকর, প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের রাজ্যে হাজার হাজার কর্মী আছেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কাজ করেন, আশা কর্মী, মিড ডে মিল কর্মী। আপনাদের কি বলবো, আপনাদের কাগজে, বড় কাগজ, সর্বভারতীয় কাগজ খবর প্রকাশ করেছে এই ত্রিপুরা রাজ্যই নাকি, এই ত্রিপুরা রাজ্যও নাকি মিড ডে মিলের মতো প্রকল্প, সেই প্রকল্প বেসরকারি সংস্থার কাছে দেওয়ার জন্য টেন্ডার আহ্বান করেছে। এখন নির্বাচন প্রক্রিয়ার মধ্যে সেটা ফলপ্রসূ করা যাচ্ছে না। এই এলাকার মধ্যে যে সমস্ত কর্মীরা কাজ করেন, আশা, অঙ্গনওয়াড়ি, মিড ডে মিল কর্মী, তাদের যে মজুরি একদম কম, সেই মজুরি বৃদ্ধি করতে বামফ্রন্ট বদ্ধপরিকর। কৃষি এবং কৃষক আমাদের রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ এবং আমাদের রাজ্যের অর্থনৈতিক ভিত্তি হচ্ছে কৃষি এবং কৃষকের কল্যাণ। আমরা এই প্রতিশ্রুতি আমরা সেটা করেছি, আবারও প্রতিশ্রুতি দিচ্ছি। সেচ প্রকল্পগুলো সব বন্ধ, আমরা বিনামূল্যে কৃষকদের জমিতে সেচ দেব। সার একটা বড় সমস্যা। এই যে বাজেট, কেন্দ্রীয় বাজেট তৈরি করেছে, যা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন উপস্থিত করেছেন, সেই বাজেটের মধ্যে 50,000 কোটি টাকা, গতবারের তুলনায় 50,000 কোটি টাকা সারের ভর্তুকি কমিয়ে দিয়েছে। অনুমান করতে পারবেন যে কৃষকদের আয় দ্বিগুণ হবে। কত ভাওতা, কত মিথ্যা। সেই কৃষকদের আমরা আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার তৈরি করে তাদের সার, বীজ, কীটনাশক, অন্যান্য যে কৃষি সামগ্রী ভর্তুকি দিয়ে আমরা কৃষি বীজাগার এবং কোনো কোনো ক্ষেত্রে যদি কৃষকরা সমবায় করে এইগুলো সাপ্লাই করতে চায়, নিতে চায়, বামফ্রন্ট সরকার তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমি আপনাদের বলছিলাম যে
কৃষক কল্যাণ, প্রধানমন্ত্রী কৃষক কল্যাণ, কৃষক সম্মান নিধি যোজনা। এই কৃষক সম্মান নিধি যোজনা কি করেছে জানেন? কৃষক সম্মান নিধি যোজনা 1 নয়া পয়সা বৃদ্ধি করা হয়নি। এমনিতেই কত 3 টাকা কত পয়সা পড়ে পার হেড, 6,000 টাকা এক বছরে 5 জনের পরিবার ধরলে 3 টাকা পড়ে। 3 টাকায় এখন কি হয়? আর 1 কেজি ইউরিয়া সারের তার কত টাকা নিয়ে যাচ্ছে। এইভাবে মানে কৃষকদের উপরে শোষণ নির্যাতন চলছে। যাই হোক, এইরকম একটি অবস্থা থেকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, এই নির্বাচনে বামফ্রন্ট সরকার তৈরি করার পরে আমাদের যারা শ্রমিক এবং শ্রমজীবী অংশের মানুষ আছে, রেগা, কৃষি, বাগিচা, পূর্ত, মৎস্য দপ্তর, এই সমস্ত দপ্তর মিলে আমরা 200 দিন রেগার কাজ করাবো। বর্তমান সরকার সেটা 24-এ নামিয়ে এনেছে, তাও মজুরি দিচ্ছে না। কেন্দ্রীয় সরকার 1 পয়সা রেগার টাকা বৃদ্ধি করা হয়নি। এবং আমরা 200 দিনের কাজের ব্যবস্থা করব, শ্রমিকদের মজুরি বৃদ্ধি করব। অনুরূপভাবে শহরাঞ্চলে টুয়েব চালু করা হবে। সামাজিক সুরক্ষা, এই বিজেপি সরকারের রাজত্বে এটা মানুষকে প্রতারণা করার সামিল করেছে। আমরা সামাজিক ভাতা যারা প্রাপক তাদের সংখ্যা বৃদ্ধি করব, ভাতার পরিমাণ বৃদ্ধি করব। যাদেরকে বাদ দেওয়া হয়েছে অন্যায়ভাবে তাদেরকে পুনরায় ভাতা দেওয়া হবে। এক কথায় বলতে গেলে 60 বছরের ঊর্ধ্বে যাদের আয় 1 লক্ষ টাকার নিচে, তারা কোনো না কোনো ভাতার আওতার মধ্যে আসবেন। তারা শ্রমিক হতে পারেন, কৃষক হতে পারেন, অন্যান্য কোনো পেশায় থাকতে পারেন। যার আয় 1 লক্ষ টাকার নিচে, তারা কোনো না কোনো একটা সামাজিক ভাতা প্রকল্পে আসবে। শিক্ষক এবং কর্মচারীদের জন্য আমরা বামফ্রন্ট প্রতিশ্রুতি দিচ্ছি 10,323 যেই শিক্ষকদের নাম বিখ্যাত ত্রিপুরার এখন রাজনৈতিক বাতাবরণে, সেই 10,323 শিক্ষকদের আমরা চাকরিতে, সরকারি চাকরিতে নিয়োগ করব। এবং তাদের পরিবারের যারা ছাঁটাই হয়েছে, প্রয়াত হয়েছেন, সেই সমস্ত শিক্ষক পরিবারগুলোকে আমরা সাহায্যের জন্য আমরা এগিয়ে যাব, সহায়তা করব। কারণ উনি তো প্রয়াত হয়েছেন, ওনার পরিবারের জন্য, পরিবারের মধ্যে যদি চাকরি যোগ্য থাকে তারও সেই সুযোগটা আমরা দেব। এইভাবে শিক্ষক কর্মচারীদের বিভিন্ন স্তরের বিভিন্ন অংশে, সরকারি নয় শুধু, সরকারি রেগুলার কর্মচারীদের সঙ্গে সঙ্গে ছাঁটাই করতে পারে না, কিন্তু ইরেগুলার অনিয়মিত প্রকল্প কর্মী যারা ছাঁটাই হয়েছে তাদেরকে পুনর্নিয়োগ করা হবে। সবচেয়ে ভালো খবর হচ্ছে শিক্ষক কর্মচারীদের জন্য যে পেনশন প্রকল্প বিজেপি সরকার বাতিল করে দিয়েছে, আমরা পুরানো পেনশন